প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং যারা নতুন আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যারা এইচএসসি 22 আছো তাদের জন্য আমি প্রতিদিনই সৃজনশীল কোশ্চেন সলভ ক্লাস আপলোড করব এবং সঙ্গে সঙ্গে আমি বেশ কয়েকদিন পরে এমসিকিউ সলভ করা শুরু করব। আপাতত মনে করো মোটামুটি 20 থেকে 30টার মতো আমরা সৃজনশীল সলভ করব। আর জৈব যৌগের সৃজনশীল ধরতে অনেকেই পারে না, কারণ জৈব যৌগের ম্যাক্সিমাম সৃজনশীলে দেখবা যে এইরকম রিয়াকশন দেওয়া থাকে। তো এই টাইপের রিয়াকশন আমরা ধরতে পারি না। আমরা কিন্তু রিয়াকশন গুলো যখন পড়ি আলাদা আলাদা ভাবে পড়ি, কিন্তু উদ্দীপকে যখন আসে এরকম কিন্তু একত্রিত অবস্থায় আসে। তোমরা এর আগের ভিডিওতেও দেখছো যে উদ্দীপক গুলো এরকম একত্রিত অবস্থায় ছিল, মানে বিক্রিয়াগুলো একত্রিত অবস্থায় ছিল, বাট এরকম আলাদা আলাদাভাবে পড়ার কারণে আমরা কিন্তু এরকম একত্রিত থাকার রিয়াকশন গুলো বুঝতে পারি না। সো আমি বলবো যে সৃজনশীল ধরার জন্য সবসময় আগে এইসব রিয়াকশন ডিকোড করা শিখতে হবে। সো আমার ক্লাসগুলো দেখলে ইনশাআল্লাহ তুমি এই রিয়াকশন ডিকোড করা খুব সহজেই শিখে যাবা। তো যাই হোক, সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো খেয়াল করো, আমাদের কাছে আজকে যে উদ্দীপকটা আছে সেখানে দেখো যে বি নামে একটা যৌগ আছে। এই বি যৌগটা আসতেছে কোথা থেকে? এ থেকে উৎপন্ন হচ্ছে। আচ্ছা, ভালো কথা, আমি বোর্ডে লিখে রাখতেছি। দেখো বোর্ডে আমি ইয়াটা লিখে রাখছি। তো খেয়াল করো যে এখানে এই যে বি আছে, এই বিটা উৎপন্ন হচ্ছে এ থেকে, এ উৎপন্ন হচ্ছে এক্স থেকে, আবার এক্স থেকে উৎপন্ন হচ্ছে ওয়াই, ওয়াই থেকে উৎপন্ন হচ্ছে জেড। ওকে, তার মানে জিনিসটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে এমন একটা পয়েন্ট, এটা হচ্ছে এমন একটা পয়েন্ট যে এখান থেকে আমি বিতে গমন করতেছি, আবার এক্স থেকে আমি জেডে গমন করতেছি। জিনিসটা আমরা অনেকটা যাত্রার সঙ্গে তুলনা করতে পারি। যে মনে করো আমি রাজশাহী থেকে ঢাকাতে, রাজশাহী থেকে চিটাগাঙে যাব। এখন আমাকে কি করতে হবে? রাজশাহী থেকে ঢাকাতে যেতে হবে, ঢাকা থেকে চিটাগাঙে যেতে হবে। তাহলে দেখো আমি এই যে রাজশাহী, এই হচ্ছে ঢাকা, তাহলে আবার এই হচ্ছে চিটাগাং। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এদিক থেকে আমি এদিকেও মুভ করতে পারতেছি, এদিক থেকে আমি এদিকেও মুভ করতে পারতেছি। এখন আমাদের উদ্দীপকে আরো অনেক কিছু বলা আছে যে এক্স, এক্স যৌগটা হচ্ছে C4H9Br। এক্স যৌগটা কি? C4H9Br। এটা একটা অ্যালকাইল ব্রোমাইড, এটা একটা অ্যালকাইল ব্রোমাইড। এটাকে আমরা বলি বিউটাইল ব্রোমাইড, কারণ কার্বন সংখ্যা কত? 4। 4 কার্বন সংখ্যা থাকলে সেটা কি হয়? বিউটাইল মূলক হয়, তাই না? আর এখানে আছে কি? ব্রোমিন। তাহলে এটার নাম হচ্ছে বিউটাইল ব্রোমাইড। তো এক্স হচ্ছে বিউটাইল ব্রোমাইড, সোজা কথা এক্স একটা বিউটাইল ব্রোমাইড। এবার আরো কিছু কথা বলা আছে যে জেড অথবা বি, এই যে জেড অথবা বি এরা হচ্ছে তোমার 2,4-DNPH। 2,4-DNPH মানে কি? দেখো 2,4-DNPH এই কথাটার মানেটা হচ্ছে তোমার ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। ঠিক আছে, ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এবং এটা একটা নির্দেশক টাইপের, ঠিক আছে, এটা একটা নির্দেশক টাইপের এবং এটা দ্বারা আসলে বেসিক্যালি তোমার কার্বনিল মূলক শনাক্ত করা হয়। তো জেড অথবা বি এরা হচ্ছে তোমার 2,4-DNPH এর সঙ্গে হলুদ অধক্ষেপ দেয়। তো কার্বনিল মূলক কোনগুলো দেখো? কার্বনিল মূলক হচ্ছে C+O। তো এই কার্বনিল মূলক 2,4-DNPH এর সঙ্গে রিয়াকশন করে তোমার হলুদ বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। তো যদি হলুদ বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে তার মানেটা হচ্ছে এখানে কার্বনিল মূলক বিদ্যমান। তো খেয়াল করো, আমাদের এই যে বি অথবা জেড যেটাই বলি না কেন, এখানে যে বি আছে এবং এই যে জেড আছে, বি অথবা জেড এটা কি করতেছে? 2,4-DNPH এটার সঙ্গে রিয়াকশন দিয়ে হলুদ বর্ণের অধক্ষেপ সৃষ্টি করতেছে। তার মানে আমি মোটামুটি এইটুকু শিওর যে এখানে তোমার C+O আছে, এখানেও C+O আছে। দেখো উদ্দীপক পড়ে, উদ্দীপক পড়ে আমরা আগে উদ্দীপকের এটা সলভ করার চেষ্টা করব, কোশ্চেন পরে করব। কথা বুঝতে পারছো? কোশ্চেনে কি আছে এটা আমার দেখার দরকার নেই, আমি আগে উদ্দীপকটা ডিকোড করি। উদ্দীপক ডিকোড করতে পারলে কোশ্চেন একদম ইজি। হ্যাঁ, আচ্ছা, তো এখন তার মানে আমি বুঝতে পারলাম বি এবং জেডে আমাদের কার্বনিল মূলক আছে। বি এবং জেডে কি আছে? কার্বনিল মূলক আছে। এরপরে বলছি কি যে বি টলেন বিকারকের সঙ্গে যুক্ত হয়ে সিলভার দর্পণ সৃষ্টি করে। এখন কারা টলেন বিকারকের সঙ্গে যুক্ত হয়? মনে রাখবা যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে হচ্ছে তোমার RCHO। অ্যালডিহাইড তোমার হচ্ছে টলেন বিকারকের সঙ্গে যুক্ত হয়, টলেন বিকারকের সঙ্গে যুক্ত হয়ে তোমার সিলভারের অধক্ষেপ সৃষ্টি করে, সিলভারের অধক্ষেপ সৃষ্টি করে। তাহলে দেখো বি সিলভার দর্পণ সৃষ্টি করতেছে, তার মানে মোটামুটি শিওর থাকি এই যে বি এখানে তোমার বেসিক্যালি কি আছে? CHO মূলক আছে। বি যৌগতে কি আছে? CHO মূলক আছে। ওকে, আচ্ছা,
আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমরা রিয়াকশনটা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করি। তো এখানে আসলে অনেকগুলো রিয়াকশন, হ্যাঁ এখানে একটা দুটো রিয়াকশন না, অনেকগুলো গুরুত্বপূর্ণ রিয়াকশন এখানে দেওয়া আছে। সো প্লিজ মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে, হ্যাঁ। আচ্ছা, তো খেয়াল করো যে এখানে তোমার এই এক্স যোগটা কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্স যোগটা হচ্ছে তোমার C4H9Br। তাহলে তার সঙ্গে আমরা যুক্ত করতেছি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যুক্ত করতেছি, অ্যালকোহলীয় দ্রবণ যুক্ত করতেছি। ওকে, আচ্ছা। তো মনে রাখবা একটা রিঅ্যাকশন মনে রাখবা যে তোমার অ্যালকাইল হ্যালাইড আর সিঙ্গেল বন্ড এক্স, তার সঙ্গে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যুক্ত করি তাহলে উৎপন্ন হয় তোমার CnH2n অ্যালকিন। তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। ওকে, অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যুক্ত করলে উৎপন্ন হয় অ্যালকিন। এবং এই বিক্রিয়াটা হচ্ছে তোমার সাইজেফ নীতি। খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এটা হচ্ছে তোমাদের সাইজেফ নীতি। সাইজেফ নীতি অনুসারে তোমার এই বিক্রিয়াটা ঘটে। ওকে, এবার খেয়াল করো, তাহলে আমরা এই এ যৌগটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা বের করি, ঠিক আছে। বিক্রিয়া করে এই এ যৌগটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা বের করি। তো আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে বি যৌগটা হচ্ছে একটা অ্যালডিহাইড, কারণ বি যৌগ কি করতেছে? টলেন বিকারকের সঙ্গে বিক্রিয়া দিচ্ছে। কিন্তু খেয়াল করো সি, এই যে জেড যৌগটা, হ্যাঁ জেড যৌগটা, জেড কিন্তু তোমার হচ্ছে গিয়ে শুধুমাত্র হলুদ অধক্ষেপ দেয়, কিন্তু টলেন বিকারকের সঙ্গে বিক্রিয়া করে না। এখন মনোযোগ সহকারে খেয়াল করো যে তোমার অ্যালডিহাইড অর্থাৎ CHO মূলক, অ্যালডিহাইড মূলক তোমার টলেন বিকারক ও ফেলিং দ্রবণ দুইটার সঙ্গে বিক্রিয়া দেয়। টলেন বিকারক ও ফেলিং দ্রবণ দুইটার সঙ্গে বিক্রিয়া দেয়। ওকে, আচ্ছা। আর কিটোন, ঠিক আছে, কিটোন তোমার হচ্ছে গিয়া কারো সঙ্গে রিঅ্যাকশন দেয় না, অর্থাৎ টলেন বিকারকের সঙ্গে রিঅ্যাকশন দেয় না, ফেলিং দ্রবণের সঙ্গে রিঅ্যাকশন দেয় না। তাহলে দেখো এখানে আমাদের জেড এর কথা বলছে, জেড শুধুমাত্র হলুদ অধক্ষেপ সৃষ্টি করতেছে। আমরা জানি কার্বনের মূলক যুক্ত যৌগ থাকলে সেটা হলুদ অধক্ষেপ সৃষ্টি করবে। তো দেখো অ্যালডিহাইডেও কার্বনের মূলক আছে আর কিটোনেও কার্বনের মূলক আছে। ওকে, বাট অ্যালডিহাইড মূলকটা টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া দেয়, কিন্তু কিটোন মূলকটা কারোর সঙ্গে রিঅ্যাকশন দেয় না। তার মানে জেড এখানে অ্যাকচুয়ালি কি হিসাবে কাজ করতেছে? জেড এখানে অ্যাকচুয়ালি কিটোন, জেডটা কি? কিটোন। আর এই যে অ্যালডিহাইড মানে বি যৌগটা কি? অ্যালডিহাইড। ওকে, তাহলে আমরা মোটামুটি এইটুকু পাই গেলাম। বি যৌগটা হচ্ছে অ্যালডিহাইড আর জেড যৌগটা হচ্ছে কিটোন। এখন দেখো এই জেড যৌগটা আসলে উৎপত্তি হচ্ছে কিসের মাধ্যমে? ওয়াই যৌগের জারণের মাধ্যমে। কোন বিক্রিয়াতে, ধরো কোন বিক্রিয়াতে তুমি যদি K2Cr2O7 এবং H2SO4 পাও, ফর এক্সাম্পল মনে করো যে এখানে ওয়াই থেকে কি আসতেছে? জেড আসতেছে, ওয়াই থেকে জেড আসতেছে। তো এই বিক্রিয়ায় কি আছে? K2Cr2O7 এবং H2SO4 আছে। তো এখানে যেহেতু K2Cr2O7 আছে, তার মানে বুঝে নিতে হবে যে এখানে বিক্রিয়াটা জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। এবং জেডটাকে আমরা কি বলছিলাম? কিটোন। জেডটা কি? একটা কিটোন। তো এখন 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহলকে, 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারণ করি তাহলে আমরা কি পাই? কিটোন পাই। এটা মাথায় রাখবা, 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারণ করি তাহলে আমরা কি পাবো? কিটোন পাবো। তাহলে দেখো এইখানে এই ওয়াই যৌগটা হতে পারে 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখন দেখো এই ওয়াই যৌগটা আমরা কোথা থেকে পাচ্ছি? নিশ্চয়ই এক্স থেকে পাচ্ছি, তাই না? এক্স থেকে পাচ্ছি। আর এক্স যৌগটা কি? C4H9Br, C4H9Br। তো এখন এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের সঙ্গে, সরি অ্যালডিহাইড না, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো খেয়াল করো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড মানে Rx, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে আমরা দেখতেছি যে এখানে এটা কিটোন আসতেছে। কিটোন আসে কোথা থেকে? 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহল থেকে, তাই না? 2 ডিগ্রি অথবা কত ডিগ্রি? 3 ডিগ্রি অ্যালকোহল থেকে। আবার আমরা এটা জানি যে 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহল আসে কোথা থেকে? 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে। তাহলে এই যে এক্স যৌগটা আছে, নিশ্চয়ই এই এক্স যৌগটা 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হবে। ওকে, আমি আবারও বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আমি আবারও বুঝাই দিচ্ছি। দেখো খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এই জেড যৌগ উদ্দীপকে বলছে কি? জেড অথবা বি, জেড অথবা
বি, এরা দুইজনে 2,4 DNPH এর সঙ্গে রিঅ্যাকশন দিচ্ছে। ঠিক আছে, 2,4 DNPH এর সঙ্গে রিঅ্যাকশন দিয়ে হলুদ বর্ণের পদক্ষেপ সৃষ্টি করতেছে। তার মানে এদের দুজনের কি আছে, কার্বনিল মূলক আছে, দুজনের কি আছে, কার্বনিল মূলক আছে। এখন কার্বনিল মূলক যুক্ত দুই ধরনের যৌগ আছে, একটা হচ্ছে তোমার অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে তোমার কিটোন। তাহলে এই যে হয় অ্যালডিহাইড হবে না হয় কিটোন হবে, বি হয় অ্যালডিহাইড হবে না হয় কিটোন হবে। এখন পরের লাইনে বলছে কি বি আবার টলেন বিকারকের সঙ্গে বিক্রিয়া করে। তো আমরা কি জানি, আমরা জানি যে অ্যালডিহাইড তোমার টলেন বিকারকের সঙ্গে বিক্রিয়া দেয়, আর কিটোন টলেন বিকারকের সঙ্গে বিক্রিয়া দেয় না, কিটোন টলেন বিকারকের সঙ্গে বিক্রিয়া দেয় না। তাহলে বি যৌগটা টলেন বিকারকের সঙ্গে বিক্রিয়া দিচ্ছে, তার মানে বি যৌগটা কি হবে, অ্যালডিহাইড হবে, আর জেড যৌগটা মাস্ট বি কি হবে, মাস্ট বি কিটোন হবে। এখন কিটোন কোথা থেকে পাওয়া যায়, কিটোন পাওয়া যায় 2 ডিগ্রি অ্যালকোহলের জারণের মাধ্যমে অথবা 3 ডিগ্রি অ্যালকোহলের জারণের মাধ্যমে। তার মানে এই ওয়াই যৌগটা 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহল হবে। আবার 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে। তার মানে এই যে এক্স যৌগটা এটা হবে 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন এক্স যৌগটার সংকেতটা কি দেওয়া আছে, আণবিক সংকেত দেখো তো, C4H8 C4H9Br C4H9Br এটা দেওয়া আছে। তাহলে আমাদের এইটাকে আমাদের 2 ডিগ্রি আকারে সাজাইতে যাই, দেখো একটা কার্বন লিখলাম, তার পাশে একটা ব্রোমিন দিলাম। ওকে, তো কার্যকরী মূলকের পাশের কার্বনে যদি তোমার 2টা CH3 মূলক থাকে, কয়টা CH3 মূলক, 2টা CH3 মূলক থাকে, তখন সেটা হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো দেখো এই যে দেখো তো আমাদের কার্বন কয়টা আছে, 1 2 3 4, 4টা কার্বন আছে। হাইড্রোজেন কয়টা আছে, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 1 9, তাহলে 9টা হাইড্রোজেন আছে। ব্রোমিন আছে একটা, তাহলে এই যে দেখো এইটার সঙ্গে এটা মিলে গেছে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটাকে আমরা বলবো তোমার 2 ডিগ্রি বিউটাইল ব্রোমাইড। ওকে, আচ্ছা এখন এটা কিন্তু 3 ডিগ্রি হতে পারে। তাহলে 3 ডিগ্রি যদি হইতো, তাহলে 3 ডিগ্রি হলে দেখো 3 ডিগ্রি হওয়া মানে কি, যে কার্যকরী মূলকের পাশের কার্বনে 3টা অ্যালকাইল মূলক থাকবে। এই যে দেখো এই 3টা অ্যালকাইল মূলক আছে। তাহলে এখন এটা তোমার হচ্ছে কি নামটা কি আছে দেখো, আমরা ইউপ্যাক নাম পরে বলতেছি। এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ওকে, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কিভাবে বুঝলাম, কারণ কার্যকরী মূলকের পাশের কার্বনে 1 2 3টা আছে। আচ্ছা এবার আমরা ইউপ্যাক নামটা বলি। ঠিক আছে, এবার আমরা ইউপ্যাক নামটা চলে যাই, খেয়াল করো। তো এবার আমরা নামকরণে চলে যাব এগুলার। তো নামকরণের জন্য যদি যাই, তাহলে দেখো আমাদের ফার্স্ট অফ অল কাজটা কি, সবচেয়ে দীর্ঘতম শিকল খুঁজে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। তাহলে এখন নামটা কি দাঁড়ালো, দেখো তো ব্রোমিনটা আছে কয় নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনে আছে। তাহলে নামটা হচ্ছে 2 ব্রোমো 1 2 3 4, 4টা কার্বন আছে, তাহলে 2 ব্রোমো বিউটেন, 2 ব্রোমো বিউটেন। ওকে, এটা হচ্ছে 2 ব্রোমো বিউটেন। আর এবার এটা যদি নামকরণ করি, দেখো 1 2 3, এটা হচ্ছে আমাদের দীর্ঘতম শিকল। ঠিক আছে, 1 2 3। তাহলে এবার এটার নামটা কি আসে দেখো তো, এইখানে একটা মিথাইল মূলক কি পার্শ্ব শিকলে আছে, আর এখানে এই ব্রোমিন আছে 2 নম্বর কার্বনে। তো ব্রোমিন আগে না মিথাইল আগে, নিশ্চয়ই ব্রোমিন আগে। তাহলে 2 ব্রোমো হাইফেন 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, 2 মিথাইল 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। ওকে, তাহলে এই যে এক্স যৌগটা হয় এটা হবে না হয় এটা হবে। এখন দেখো আমাদের প্রশ্নে কি বলছে, 1 নম্বর প্রশ্নে কি বলছে, উদ্দীপক অনুসারে এক্স যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করো। উদ্দীপক অনুসারে এক্স যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করো। তাহলে দেখো আমরা এক্স যৌগের গাঠনিক সংকেত কিন্তু নির্ণয় করে ফেলছি। আমি জানি তোমাদের আমি বুঝাতে পারছি কিনা, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার পরের প্রশ্নে বলছে কি, পরের প্রশ্নে বলছে বি ও জেড যৌগের কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া সক্রিয়তা একই হবে কি বিশ্লেষণ করো। তো দেখো অ্যালডিহাইড এবং কিটোন এরা কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালডিহাইড এবং কিটোন এরা কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া দেয়। তো এখন আমাদেরকে দেখতে হবে যে কার সক্রিয়তা বেশি, এটা কিসের উপর ডিপেন্ড করে সেটাও বলতেছি। তার আগে আমরা জেড এবং বি এটা কার কি হবে সেটা নির্ণয় করি। আমি একটু এটা মুছে আরো ক্লিয়ার করে লিখি যাতে তোমরা বুঝতে পারো সহজে। তো আমাদেরকে এখন দেখতে হবে যে আসলে এই দুইজনের ভিতরে মানে এই দুইজন যৌগের সংকেতটাকে আমরা নির্ণয় করি। ঠিক আছে, এই দুটো যৌগ বি এবং জেড এর। ওকে, এক্স যৌগটা হচ্ছে তোমার
2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা ধরে নিচ্ছি। X যৌগটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো এটা সংকেতটা কেমন ছিল একটু আগেই তো আমরা বের করলাম, CH3CH2 C। আচ্ছা, ব্রোমিনটা আমি এবার এখানে লিখলাম CH3H, ঠিক আছে। আচ্ছা, এটার সঙ্গে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে উৎপন্ন হবে অ্যালকিন। কয়টা অ্যালকিন উৎপন্ন হবে? 2টা অ্যালকিন উৎপন্ন হবে। একদম ভিডিও শুরুতে আমি বলছিলাম যে সাইজের নীতি, ঠিক আছে। তো দেখো, মনে রাখবা যে একবার ডাবল বন্ধন এইখানে সৃষ্টি হবে, আর একবার ডাবল বন্ধন এইখানে সৃষ্টি হবে। অর্থাৎ 2 ডিগ্রির ক্ষেত্রে ব্রোমিন যেখানে থাকবে তার দুই পাশে ডাবল বন্ধন সৃষ্টি করে দেবো তুমি, ঠিক আছে। তাহলে এইখানে যদি ডাবল বন্ধন সৃষ্টি হয় তাহলে CH3CH ডাবল বন্ড CH3, ওকে। আর ডাবল বন্ধন যদি এখানে সৃষ্টি হয় তাহলে CH3CH2CH ডাবল বন্ড CH2। এখন দেখো, এই যে দুটো যৌগ আছে, এই দুটো যৌগের ভিতরে এই যৌগটা বেশি উৎপন্ন হবে, অর্থাৎ 80% এই যৌগটা উৎপন্ন হবে। কারণটা কি? মনে রাখবা যে সাইক্লোপিডির ক্ষেত্রে যে অ্যালকিনে CH3 সংখ্যা বেশি থাকবে, CH3 সংখ্যা বেশি থাকবে বলতে কি, দেখো CH ডাবল বন্ড CH, এখানে একটা তোমার CH3 মূলক, এখানে একটা CH3 মূলক। তো চাইলে কি আমি এই পাশে আরো CH3 বা CH2 যুক্ত করতে পারি, চাইলে আমি এই পাশে আরো CH3 CH2 যুক্ত করতে পারি, অর্থাৎ অধিক শাখা সৃষ্টি হতে পারে এখানে। কিন্তু দেখো নিচেরটাই CH3 CH2 CH ডাবল বন্ড C, এই যে H, এখানে কিন্তু আমি কোনো কার্বন যুক্ত করতে পারবো না, এখানে কিন্তু আমি কোনো কার্বন যুক্ত করতে পারবো না। তার মানে এটা হচ্ছে কম শাখাযুক্ত অ্যালকিন, আর এটা হচ্ছে অধিক শাখাযুক্ত অ্যালকিন, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে প্রধান উৎপাদ, এবং এইটাই হচ্ছে আমাদের A যৌগ। এটাই আমাদের কি যৌগ? A যৌগ। এবার A যৌগ থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, A যৌগের সঙ্গে আমরা ওজোন যুক্ত করতেছি। তোমরা একটা কথা মাথায় রাখবা যে অ্যালকিনের সঙ্গে যদি ওজোন যুক্ত করা হয়, পরবর্তীতে জিঙ্ক এবং পানির প্রভাব দেওয়া হয়, তখন সেখানে উৎপন্ন হবে হয় অ্যালডিহাইড, না হলে কিটোন, যে কোনো একটা অথবা দুইটাই, তো খেয়াল করো, এই যৌগটা হচ্ছে তোমার CH3CH ডাবল বন্ড CH3, এটার সঙ্গে আমরা O3 যুক্ত করলাম। তাহলে ফার্স্ট অফ অল কি হবে? ফার্স্ট অফ অল এখানে একটা ঘরের কাঠামো সৃষ্টি হবে। আমি ধরে নিচ্ছি তো তোমরা এগুলো পড়ছো, তাহলে ঘরের কাঠামোটা দেখতে কেমন হবে? CH CH3O CH CH3, এরকম। তো এবার এর সঙ্গে যখন আমরা তোমার H2O যুক্ত করব জিঙ্কের উপস্থিতিতে, এখান থেকে বন্ধনটা ভাঙবে, এখান থেকে বন্ধনটা ভাঙবে। তাহলে দেখো এখানে থাকতেছে কি CH3CHO CH3CHO, অর্থাৎ 2CH3CHO। আলটিমেটলি কি পাচ্ছি আমরা? ইথানল পাচ্ছি। তো এই যে বি যৌগ, সরি এখানে যে এই যে বি যৌগ, এই বি যৌগটা কি? ইথানল। এই বি যৌগটা হচ্ছে ইথানল। অনেক কমপ্লেক্স একটা প্রশ্ন, ঠিক আছে, অনেক কমপ্লেক্স একটা প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, এবার আমরা জেড যৌগটা একটু নির্ণয় করে আসি। ওকে, জেড যৌগটা একটু নির্ণয় করে আসি, তাহলে অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো বি যৌগটা আমরা পাই গেলাম কি, আমরা একটু লিখে রাখি। বি যৌগটা হচ্ছে তোমার CH3CH ইথানল। আচ্ছা, এবার জেড যৌগটা তো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড CH3CHC, এখানে ব্রোমিন, এখানে CH3, এখানে H, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এটার সঙ্গে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিই, তাহলে এখানে এই যে তোমার ব্রোমিন আছে, এই ব্রোমিনকে কি একটা OH মূলক প্রতিস্থাপন করবে, প্রতিস্থাপন করলে আলটিমেটলি উৎপন্ন হবে তোমার CH3 CH2C OH CH3H। ওকে, এটা উৎপন্ন হবে, 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। এখন 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা K2Cr2O7 প্লাস H2SO4 দ্বারা জারিত করি, আমি আগেই বলছিলাম যে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কি পাই? 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা কি পাই? কিটোন পাই। তাহলে এই যে এই জায়গাটুকু কিটোন মূলকে কনভার্ট হবে। তাহলে কিটোন মূলকে যদি কনভার্ট হয়, তাহলে CH3 CH2 CO CH3, অর্থাৎ আমরা আলটিমেটলি যে যৌগটা পাচ্ছি সেটার নাম হচ্ছে তোমার বিউটানন। আমি আলটিমেটলি পাচ্ছি কি? বিউটানন। এটা হচ্ছে আমাদের জেড যৌগ, ঠিক আছে। তো এখন খেয়াল করো,
বি এবং জেড যৌগর সক্রিয়তার মধ্যে, অর্থাৎ ইথানল এবং বিউটানন, এদের দুজনের যদি সক্রিয়তা আমরা হিসাব করতে যাই, এদের মধ্যে বিউটাননের চেয়ে ইথানলের সক্রিয়তা বেশি। এর কারণ আছে দুইটা। কার সক্রিয়তা বেশি? এর কার সক্রিয়তা বেশি বললাম? ইথানলের সক্রিয়তা বেশি। কারণ কয়টা আছে? দুইটা আছে। এক নম্বর হচ্ছে তোমার ইলেকট্রনীয় প্রভাব, আরেকটা হচ্ছে তোমার আবেশীয় প্রভাব। তো তুমি যে কোনো একটা লিখবা পরীক্ষার খাতায়, যে কোনো একটা লিখবা, ঠিক আছে? তো আমরা ইলেকট্রনীয় প্রভাবটা একটু ব্যাখ্যা করি। ওকে, ফার্স্ট অফ অল আমরা যদি ইলেকট্রনীয় প্রভাবটা ব্যাখ্যা করতে যাই, দেখো যে মাথায় রাখবা CH3 C2H5 এগুলো হচ্ছে তোমার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিকারী, ঠিক আছে? ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিকারী, অর্থাৎ এই যে কার্বনিল মূলক আছে, এটাকে আমরা বলি কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকের সঙ্গে এরা যখন যুক্ত থাকে, তখন এই কার্বনিল মূলকে এরা ইলেকট্রন যোগান দেয়। বুঝতে পারছো? কার্বনিল মূলকেরা কি করে? ইলেকট্রন যোগান দেয়। তো ইলেকট্রন যদি যোগান দেয়, তখন এই যে কার্বনিল মূলকের যে ধনাত্মক চার্জ, সেই ধনাত্মক চার্জ কমতে থাকে। তুমি সিম্পল ভাবে চিন্তা করো যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ জিনিস। এখন ইলেকট্রন যদি তোমার ভিতরে আসে, তখন ইলেকট্রনের কারণে, ইলেকট্রন তো নেগেটিভ, ইলেকট্রনের কারণে তোমার ধনাত্মকতা কি হবে? হ্রাস পাবে। ঠিক সেম ভাবে দেখো, খেয়াল করো যে ইথানলেও কার্বনিল মূলক আছে, বিউটানলেও কার্বনিল মূলক আছে। তো CH3 C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড H, এটা হচ্ছে আমাদের ইথানল। আর আমরা বিউটানলের সংখ্যাটা একটু লিখি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। CH3 CH2 C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড CH3। তো এখন দেখো এখানে তোমার মানে একটা মিথাইল মূলক আছে, বা একটা এই যে ধনাত্মক মূলক আছে, এগুলো সব হচ্ছে ধনাত্মক মূলক। হ্যাঁ, অর্থাৎ এরা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিকারী। তো এখন এই করাবে কি? এ হচ্ছে কি তোমার এই কার্বনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে। কার্বনে কি করবে? ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে। আচ্ছা, এবার খেয়াল করো, এইখানে CH3 একটা CH3 আছে, আর এই পাশে আছে তোমার C2H5। তাহলে এরা দুইজনে কি করবে? কার্বনিল মূলকে ইলেকট্রনের যোগান দেবে, তাই না? এরা দুইজনেই কার্বনিল মূলকে কি করবে? ইলেকট্রনের যোগান দেবে। তাহলে আলটিমেটলি দেখো তো কোথায় ধনাত্মক চার্জ বেশি কমবে? নিশ্চয়ই এইখানে ধনাত্মক চার্জটা বেশি কমবে, আর এইখানে ধনাত্মক চার্জটা কমবে। ধনাত্মক চার্জ যদি বেশি কমে, ঠিক আছে, ধনাত্মক চার্জ যদি বেশি কমে, তখন এখানে নিউক্লিওফাইল আক্রমণ করতে পারে না, কারণ নিউক্লিওফাইলটা কি? নেগেটিভ না? নিউক্লিওফাইলটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? নিউক্লিওফাইল হচ্ছে নেগেটিভ। এখন এটা যদি পজিটিভ চার্জ কম থাকে, তাহলে নিউক্লিওফাইল তো অ্যাটাক করবে না, কারণ নেগেটিভ তো তাকেই অ্যাটাক করবে যার পজিটিভ চার্জ বেশি। যেহেতু এখানে দুইটা মূলক আছে, দেখো এখানে C2H5 মূলক আর এখানে CH3 মূলক, যেহেতু এখানে দুইটা মূলক আছে, তার মানে এইখানে তোমার ধনাত্মক চার্জ বেশি হবে। অ্যাজ এ রেজাল্ট নিউক্লিওফাইল সহজে আক্রমণ করবে না। কিন্তু এইখানে মাত্র একটা মূলক আছে, এই জন্য তোমার এইখানে অতটা পরিমাণে তোমার ধনাত্মক চার্জ কমবে না। ধনাত্মক চার্জ না কমলে পরে তোমার হচ্ছে কি এইখানে খুব সহজেই নিউক্লিওফাইল আক্রমণ করবে, আর নিউক্লিওফাইল সহজে আক্রমণ করলে এটা সহজেই বিক্রিয়া করবে। তার মানে ইথানলের সক্রিয়তা কি? বেশি। এবার দুই নম্বর যে ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে আবেশীয় প্রভাব। ওকে, আবেশীয় প্রভাব। তো আবেশীয় প্রভাবটা কি একটু দেখো। সোজা ভাষায় আবেশীয় প্রভাব হচ্ছে তোমার স্টেরিক বাধা। সহজে মনে রাখার জন্য মনে রাখবো স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক বাধা। তো খেয়াল করো যে কার্বনিল মূলকের সঙ্গে এই পাশে তোমার যুক্ত আছে CH3, আর এখানে যুক্ত আছে তোমার ওকে। তো দেখো এই কার্বনিল মূলকের সঙ্গে এখানে যুক্ত আছে একটা মিথাইল মূলক, আর এখানে যুক্ত আছে দুইটা মিথাইল মূলক, অর্থাৎ দুইটা বড় বড় মূলক যুক্ত আছে এখানে, আর এখানে একটা বড় মূলক যুক্ত আছে। হ্যাঁ, তো যখন এইখানে নিউক্লিওফাইল যুক্ত হতে যাবে, এখানেও নিউক্লিওফাইল যুক্ত হতে যাবে, তখন এইখানে যখন যুক্ত হতে যাবে তখন একটা মূলক বাধা দেবে, আর এখানে যখন যুক্ত হতে যাবে তখন দুইটা মূলক বাধা দেবে। তাহলে বাধার পরিমাণটা কোথায় বেশি? এখানে বাধার পরিমাণটা বেশি। তো বাধা যেখানে আসবে সেখানে কিন্তু সহজে নিউক্লিওফাইল যুক্ত হবে না, তার মানে তার সক্রিয়তা কম। আর এখানে খুব সহজেই তোমার নিউক্লিওফাইল যুক্ত হতে পারবে, কারণ এখানে বাধার পরিমাণটা কি? কম, তার মানে এটা সক্রিয়তা বেশি। তাহলে জেড এবং দেখো আমাদের প্রশ্নে কি বলছে যে বি এবং জেড
তাহলে এটা হচ্ছে আমাদের বি যৌগ এবং এটা হচ্ছে আমাদের জেড যৌগ। তাহলে বি এবং জেড এর মধ্যে কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়ায় সক্রিয়তা একই হবে কিনা, না সক্রিয়তা একই হবে না, বি যৌগের সক্রিয়তা কি হবে, বেশি হবে। তার মানে ইথানল যৌগের সক্রিয়তা বিউটানল যৌগের চেয়ে বেশি। আশা করি বুঝতে পারছো। পরের ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।